11-এর সকলকে বায়োলজি ক্লাসে স্বাগত জানিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এর আগের দিনে যে ক্লাসটা আমি করেছিলাম সেখানে ন্যাথোস্টোমাটার অন্তর্গত অর্থাৎ চোয়ালযুক্ত প্রাণীদের অন্তর্গত কন্ড্রিকথিস এবং অস্টিকথিস পড়িয়েছিলাম। ওদিকে সাইক্লোস্টোমাটা শ্রেণীটাও পড়িয়েছিলাম। সাইক্লোস্টোমাটা যাদের চোয়ালবিহীন প্রাণীর শ্রেণী বলা হয়। সাইক্লোস্টোমাটা এদের চোয়াল থাকে না, মুখছিদ্র গোলাকার হয়, আর দেহে কোনো যুগ্ম পাখনা থাকে না। সাইক্লোস্টোমাটা শ্রেণী ল্যাম্প্রে এবং হ্যাগফিশ মনে হয় বলেছিলাম, ওই দুটো প্রাণী মেনলি দেখবে থাকে। তা চলে আসি আজকের আলোচনা বিষয়ে। আজকে যে অংশটা আলোচনা করব ক্লাস অ্যামফিবিয়া বা উভচর, ক্লাস রেপ্টিলিয়া বা সরীসৃপ, ক্লাস আভিস বা পক্ষী এবং ম্যামেলিয়া বা স্তন্যপায়ী প্রাণী। এই শ্রেণীগুলোর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তোমাদের মাথায় রাখতে হবে। salient feature of each class you will have to learn, তোমাদের জানতে হবে। তা এই যে ক্লাসিফিকেশনের মধ্যে যে ক্লাস অ্যামফিবিয়ার যে ক্যারেক্টারিস্টিক্স ফিচার 1 2 3 4 5 3 to 5 পয়েন্টস। অ্যামফিবিয়ার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অর্থাৎ স্যালিয়েন্ট ফিচার্স তোমাদের জানতে হবে। খুব ভালো বৈশিষ্ট্য, ত্বক দিয়ে একটা হয়ে থাকে, ত্বক বা বডি স্কিন ত্বক দিয়ে একটা হয়ে থাকে। এদের দেহত্বক ভিজে, নগ্ন, স্যাঁতসেঁতে এবং গ্রন্থিময়। দেহত্বক নগ্ন, ভিজে, স্যাঁতসেঁতে এবং গ্রন্থিময়, ত্বক দিয়ে একটা হতে পারে। পা বা পদ দিয়ে একটা হতে পারে, পদ বা পা। এদের দুজোড়া পা থাকে, অগ্রপদ এবং পশ্চাৎপদ। অগ্রপদে 4টে আঙুল থাকবে, কিন্তু কোনো রকমের নখ থাকবে না। পশ্চাৎপদে 5টা আঙুল থাকবে, সেখানেও কিন্তু কোনো নখ থাকে না। এই জন্য বলা হয় এদের অগ্রপদে 4টে এবং পশ্চাৎপদে 5টা করে নখবিহীন আঙুল থাকবে। আর পশ্চাৎপদের মধ্যে যে আঙুলগুলো থাকবে সে আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে পরস্পর যুক্ত হয়ে লিপ্তপদ বা ওয়েবফিট বা লিপ্তপদ গঠন করবে। তোমরা হাঁসের দিকে একটু খেয়াল করে দেখো, হাঁসের যে 5টা আঙুল থাকে তারা লিপ্তপদ, অর্থাৎ এই গ্যাপের মধ্যে চামড়া দিয়ে জুড়ে গেছে। আবার কচ্ছপের ক্ষেত্রেও দেখবে সেখানে লিপ্তপদ রয়েছে, লিপ্তপদ থাকে। প্লাটিপাস যে নামটা তোমরা শুনেছ, এই লিপ্তপদ দেখা যায়। তা এদের পা দিয়ে কিন্তু একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হবে। আচ্ছা, তাই হৃৎপিণ্ড দিয়ে একটা বৈশিষ্ট্য হতে পারে। হৃৎপিণ্ড, এদের হৃৎপিণ্ডে 3টে প্রকোষ্ঠ থাকে। হৃৎপিণ্ডে 3টে প্রকোষ্ঠ থাকে। এদের হৃৎপিণ্ডে 3টে প্রকোষ্ঠ থাকবে। 2টো অলিন্দ থাকবে আর একটা নিলয় থাকবে। অলিন্দ, এটা অলিন্দ আর এটা হচ্ছে নিলয়। 2টো অলিন্দ একটা নিলয় থাকবে। 2টো অলিন্দ একটা নিলয় থাকবে। 2টো অলিন্দ একটা নিলয় থাকবে। 2টো অলিন্দ একটা নিলয় থাকবে হৃৎপিণ্ডে, অর্থাৎ 3 প্রকোষ্ঠ যুক্ত। এবং নিলয়ের মধ্যে শুদ্ধ এবং দূষিত রক্তের আংশিক মিশ্রণ ঘটবে। এই জন্য এদেরকে অনেক সময় মিশ্র হাটও বলা হয়। মিশ্র হাট, মিশ্র হৃৎপিণ্ড বলা হয়। তাহলে হৃৎপিণ্ড দিয়ে একটা পয়েন্টস হবে। আচ্ছা, অবসারণী দিয়ে একটা পয়েন্টস হবে। অবসারণী, এদের অবসারণী ছিদ্র
এদের অবসারণে ছিদ্র দেহের পশ্চাৎ ভাগে থাকবে। অবসারণে ছিদ্র যদি আমরা ভাবি, এদের অবসারণে ছিদ্র, অবসারণী অবসারণী ছিদ্র দেহের পশ্চাৎ ভাগে অনুদৈর্ঘ্য ভাবে থাকবে। অনুদৈর্ঘ্য মানে লম্বালম্বী ভাবে, অনুদৈর্ঘ্য ভাবে থাকবে, লম্বালম্বী ভাবে থাকবে। অবসারণী ছিদ্র দেহের পশ্চাৎ ভাগে অনুদৈর্ঘ্য বা লম্বালম্বী ভাবে অবস্থান করবে। এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আরো একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে এদের মধ্যে, উভচরদের মধ্যে। উভচরের মধ্যে যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এদের মানে লার্ভা দশাতে শাসঙ্গ ফুলকা হিসাবে কাজ করে, আর পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুস শাসঙ্গ হিসাবে কাজ করে। আবার শীত ঘুমের সময় অর্থাৎ হাইবারনেশন বা শীত ঘুমের সময় কিন্তু এদের শ্বাস অঙ্গ, শীত ঘুমের সময় কিন্তু এদের শ্বাস অঙ্গ দেহত্বক, শীত ঘুমের সময় শ্বাসঙ্গ দেহত্বক। এছাড়াও এদের যে করোটি স্নায়ু থাকবে বা ক্রেনিয়াল নার্ভ, যেগুলো ব্রেন থেকে তৈরি হয়, এই যে ব্রেন থেকে যে নার্ভগুলো তৈরি, ক্রেনিয়াল নার্ভ, এদের সংখ্যা হচ্ছে 10 জোড়া করে। ক্রেনিয়াল নার্ভের বা করোটি স্নায়ুর সংখ্যা এদের 10 জোড়া করে। এইগুলো উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এছাড়া এই যে মানে স্কাল বা ক্রেনিয়াম, উপরের ভাগটাকে বলে ক্রেনিয়াম, ক্রেনিয়ামে এদের করোটিতে একটি মাত্র অক্সিপিটাল কন্ডাইল থাকবে। এদের করোটিতে একটি মাত্র অক্সিপিটাল কন্ডাইল থাকবে। এই যে বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের বললাম, এগুলো কিন্তু স্যালিয়েন্ট ফিচার, এগুলো কিন্তু মুখ্য বৈশিষ্ট্য। তোমরা বলতে পারো শীতল রক্তের প্রাণী, এটা কিন্তু মুখ্য বৈশিষ্ট্য ঠিক বলা যাবে না। কেননা কোল্ড ব্লাডেড অ্যানিমাল বলতে কিন্তু রেপটিলিয়াদেরকেও বোঝানো হয়, অর্থাৎ সরীসৃপদেরকেও বোঝানো হয়, কমন ক্যারেক্টারের মধ্যে পড়ে যাচ্ছে। সুতরাং এমন এমন বৈশিষ্ট্য তোমাদের বলতে হবে যেগুলো একমাত্র উভচর বা অ্যাম্ফিবিয়াদের মধ্যে দেখা যায়। আরেকটা বৈশিষ্ট্য বলা যেতে পারে, জীবনের শৈশব অবস্থা জলে অতিবাহিত হয় এবং এসের সময় এদের নিষেক্রিয়া জলের মাধ্যমে ঘটে থাকে, এবং শৈশব অবস্থা জলে অতিবাহিত হয়, পূর্ণাঙ্গ অবস্থা স্থলে অতিবাহিত হয়। তোমরা লিখে দিলে জলে এবং স্থলে উভয় জায়গায় চড়ে বেড়ায়। আমাদের জীবন বিজ্ঞানে কিন্তু এটা বলা হয় না। আমাদের জীবন বিজ্ঞানে মানে উভচর মানে হচ্ছে লাইফ সাইকেলে ডিস্টিংক্ট দুটো ফেজ দেখা যাবে, একটা অ্যাকোয়াটিক ফেজ আর একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল ফেজ বা টেরেস্ট্রিয়াল ফেজ। অ্যাকোয়াটিক ফেজে তাদের ফার্টিলাইজেশন হবে অর্থাৎ বহির্নিষেক হবে, সেখান থেকে জাইগোট তৈরি হবে, লার্ভা তৈরি হবে, যাকে আমরা ট্যাডপোল বলছি। সেই লার্ভাটা ফুলকা দিয়ে শ্বাসকার্য চালিয়ে বেঁচে থাকবে। তারপরে যখন আস্তে আস্তে থাইরক্সিন হরমোনের প্রভাবে এদের কতগুলো অঙ্গের অবলুপ্তি ঘটে, ফুসফুসের আবির্ভাব দেখা দেবে, তখন জল ভাগ ছেড়ে দিয়ে স্থল ভাগে চলে আসবে। এই জন্য কিন্তু অ্যাম্ফিবিয়া নাম হয়েছে। বাংলাতে বলা হয় জল এবং স্থল উভয় জায়গায় চড়ে বেড়ায় যাদের, তাদেরকে বলে উভচর। কথাটা কিন্তু বাংলার দিক থেকে ঠিক আছে, আমাদের জীবন বিজ্ঞানের দিক থেকে কিন্তু ঠিক থাকলেও, বাংলার সঙ্গে মিল থাকলেও অবশ্যই লাইফ সাইকেল কতটা আনতে হবে বা জীবন চক্র আনতে হবে। চলে যাই এক্সাম্পল বা উভচর, উভচরদের এক্সাম্পল। উভচরদের তাহলে এটা বাসস্থান দিয়েও একটা বলতে পারো, বা লাইফ সাইকেল, বাসস্থান বা লাইফ সাইকেল দিয়ে একটা পয়েন্টস বলতে পারো। এখন একটা বৈশিষ্ট্য বলতে পারো, স্নায়ু দিয়ে বলতে পারো কর্ণস্নায়ুর সংখ্যা। 7 নম্বর অক্সিপিটাল কন্ডাইল, অক্সিপিটাল কন্ডাইল, অক্সিপিটাল কন্ডাইল দিয়ে একটা পয়েন্টস মাথায় রাখতে পারো। এরকম বৈশিষ্ট্য, মুখ্য বৈশিষ্ট্য বা স্যালিয়েন্ট ফিচার, মুখ্য বৈশিষ্ট্য বা স্যালিয়েন্ট ফিচার, এইভাবে তোমরা মনে রাখতে পারো। এই যে সাব হিডিং দিয়ে যদি মনে রাখা যায় সেটা একটু ভালো হয় অ্যাম্ফিবিয়াদের বৈশিষ্ট্য। নেক্সট আমি অ্যাম্ফিবিয়াদের এক্সাম্পল মনে রাখতে হবে, খুব সোজা উদাহরণ,
সংক্ষিপ্ত নাম বানান ভুল হয় না। সোনা ব্যাং, রানা টাইগ্রিনা, সোনা ব্যাং, রানা টাইগ্রিনা, সোনা ব্যাং, সোনা ব্যাং, সোনা ব্যাং, এটা মনে রাখতে হবে, রানা টাইগ্রিনা। কুনো ব্যাংটা একটু বানানটা বেশি বড়, বুফো মেলানোস্টিকটাস বলা হয়। পরবর্তীকালে যদিও এটার গণগত নামটা ঠিক থেকে প্রজাতিগত নামটা চেঞ্জ হয়েছে, তাহলে বুফো মেলানোস্টিকটাস যদি তোমরা লেখো তাহলেও নাম্বার পাবে। কুনো ব্যাং, কুনো ব্যাং, কুনো ব্যাং, বুফো মেলানোস্টিকটাস, বুফো বলা হয়। আবার স্যালামান্ডার বলে একটা প্রাণী আছে, স্যালামান্ডার বলে একটা প্রাণী আছে, এটা মনে রাখতে পারো। নেকচুরাস, নেকচুরাস, এই নেকচুরাসের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে, এদের ফুলকা থাকে সবসময়, সবসময় ফুলকা থাকে। আরেকটা উদাহরণ আছে, এটা রাখা মনে রাখা উচিত, ইকথিওফিস, 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 এটা কিন্তু পদবিহীন, এদের পদ নেই, অর্থাৎ পানি পদবিহীন উভচর, পদবিহীন উভচর, ইকথিওফিস। এইগুলোর সায়েন্টিফিক নেম যে কোনো দুটো মনে রেখে দেবে। কিন্তু এই জায়গাতে একটা কথা তোমাদেরকে আমি বলবো, যে একটা প্রশ্ন থাকে অনেক সময়, ফুলকা যুক্ত সারা জীবন ধরে ফুলকা থাকে এমন একটা উভচর প্রাণীর নাম বলো, তাহলে হবে কিন্তু নেকচুরাস। আর পদবিহীন উভচর, পা থাকবে না, মানে নো লেগস আর ফাউন্ড, অগ্র এবং পশ্চাৎপদ কিছুই থাকবে না, ইকথিওফিস। অনেকটা মাছের মতো দেখতে হয়, বা অনেক মাছের মতো না, ঠিক সাপের মতো দেখতে হয়, বইতে দেখবে ছবি থাকে, আমি নিজেও চোখে দেখেছি। অনেকটা সাপের মতো দেখতে হয়। ডিমগুলোকে এরা মানে ঘিরে, নিজের দেহ দিয়ে ঘিরে রেখে দিয়ে অবস্থান করে যখন যার ডিম পড়ে, ইকথিওফিস। এদের কিন্তু পদবিহীন উভচর বলা হচ্ছে। এদের মধ্যে সোনা ব্যাং, রানা টাইগ্রিনা, কুনো ব্যাং, বুফো মেলানোস্টিকটাস, এরকম এক দুটো বিজ্ঞানসম্মত নাম কিন্তু মনে রাখতে হবে। এরপর আমি চলে যাই রেপটিলিয়াতে। রেপটিলিয়া, রেপটিলিয়া মানে সরীসৃপ, রেপটিলিয়া মানে সরীসৃপ। সরীসৃপের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বা মুখ্য বৈশিষ্ট্য, সরীসৃপের মুখ্য বৈশিষ্ট্য, সরীসৃপের মুখ্য বৈশিষ্ট্য রেপটিলিয়া। রেপটিলিয়া মানে আমরা বলবো যারা দেহত্বক শুষ্ক, বহিস্তকীয় আঁশ দিয়ে ঢাকা থাকবে, যারা শীতল রক্তের প্রাণী হবে, যাদের অবসারণ ছিদ্র দেহের পশ্চাৎ ভাগে আড়াআড়ি ভাবে অবস্থান করবে। আর হচ্ছে যাদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের নিলয় আংশিক ভাবে বিভক্ত হবে বা অর্ধ বিভক্ত হবে, তাদেরকে আমরা রেপটিলিয়া বলবো বা সরীসৃপ জাতীয় প্রাণী বলবো। বুকে ভর দিয়ে চলবে, অগ্র পশ্চাৎ পদে 5টা করে নখযুক্ত আঙুল থাকবে, হৃৎপিণ্ডের দুটো অলিন্দ, একটি নিলয় থাকবে, নিলয়টা অর্ধ বিভক্ত হবে বা আংশিক ভাবে বিভক্ত হবে, শীতল রক্তের হবে উভচরদের মতন। অবসারণ ছিদ্র দেহের পশ্চাৎ ভাগে কিন্তু লম্বালম্বি ভাবে না থেকে আড়াআড়ি ভাবে অবস্থান করবে, এদেরকে বলা হবে সরীসৃপ। সরীসৃপের মুখ্য বৈশিষ্ট্যের মধ্যে একটা ত্বক দিয়ে মনে রাখতে পারো, শুষ্ক এপিডার্মাল স্কেল দিয়ে ঢাকা থাকে, শুষ্ক এপিডার্মাল বহিস্তকীয় আঁশ, এবং এই আঁশগুলো কিন্তু একসময় দেহ থেকে নির্মোচিত হয়, আবার সেখানে আঁশ তৈরি হয়। অর্থাৎ এই যে সাপ বা সরীসৃপ জাতীয় প্রাণীদের মধ্যে খোলস বদলানোর একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। পদ দিয়ে একটা বলতে পারো, অগ্র এবং পশ্চাৎ পদে 5টা করে নখযুক্ত আঙুল থাকবে, এবং এই পাগুলো দেহের তুলনায় খুব ছোট হয়, তাই এরা বুকে ভর দিয়ে চলে, বুকে ভর দিয়ে চলে, বুকে ভর দিয়ে চলে, এটা একটু মাথায় রেখে দেবে, বুকে ভর দিয়ে চলে। তারপরে তোমার
এটাতে আসতে পারো যে অবসারণী একটা পয়েন্টস হতে পারে, অবসারণী দেহের পশ্চাৎভাগে অবস্থান করবে এবং সেটা আড়াআড়ি ভাবে থাকবে, এটা অবসারণী যদি হয়, এটা অবসারণী ছিদ্র, দেহের পশ্চাৎভাগে আড়াআড়ি ভাবে অবস্থান করবে, এইভাবে আড়াআড়ি ভাবে অবসারণী ছিদ্র অবস্থান করবে। অনুদৈর্ঘ্য না থেকে আড়াআড়ি ভাবে অবস্থান করবে, অনুদৈর্ঘ্য মানে লম্বালম্বী না থেকে আড়াআড়ি ভাবে অবস্থান করবে অবসারণী ছিদ্র। তাছাড়া আরো অনেক বৈশিষ্ট্য আছে। এদের ক্ষেত্রে হৃৎপিণ্ড 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 একটা পয়েন্টস হবে। হৃৎপিণ্ড দুটো অলিন্দ থাকবে, দুটো অলিন্দ, এবং নিলয় থাকবে। নিলয়টা কিন্তু আংশিক পার্টিশন, নিলয় কিন্তু আংশিক পার্টিশন থাকবে, আংশিক পার্টিশন, দেখো এটা আংশিক পার্টিশন মানে পর্দা থাকবে, কিন্তু এই পর্দাটা হচ্ছে অর্ধ বিভক্ত হবে, নিলয়টাকে আংশিক রূপে বিভক্ত করে রেখে দেবে। অক্সিপিটাল কন্ডাইল করোটিতে একটা থাকবে, অক্সিপিটাল কন্ডাইল করোটিতে একটা থাকবে, এটা একটু মাথায় রাখবে। এছাড়া শীতল রক্তের প্রাণী হতে পারে, লম্বা লেজ থাকে দেহে। আর হচ্ছে এর আগেই প্রথম দিকে আমি বলেছি যে এদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হৃৎপিণ্ডে 4 প্রকোষ্ঠযুক্ত 2 মানে নিলয় আংশিক রূপে বিভক্ত হলেও কিন্তু কুমির ক্রোকোডাইলাস যেটা আমরা বলে থাকি, ক্রোকোডাইলাস পোরোসাস, কুমিরের ক্ষেত্রে কিন্তু হৃৎপিণ্ডে 4টে প্রকোষ্ঠযুক্ত। এটা একটু ব্যতিক্রমী ঘটনা। কোন সরীসৃপে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত হয়? উত্তর হবে কুমির। রেপ্টিলিয়া কাদের বলে একটু মাথায় রাখা, তাদের স্যালিয়েন্ট ফিচার বা মুখ্য বৈশিষ্ট্য। তাদের এক্সাম্পল তোমরা বাড়িতে টিকটিকি দেখতে পাও, টিকটিকির বিজ্ঞানসম্মত নামটা বেশ কঠিন, মনে রাখতে পারো, হেমিডাকটাইলাস ফ্লুভিভিরিডিস, হেমিডাকটাইলাস ফ্লুভিভিরিডিস। গিরগিটির নাম মনে রাখতে পারো একটু সোজা, ক্যালোটিস ভার্সিকোলার, ক্যালোটিস ভার্সিকোলার। কচ্ছপের নাম রাখতে পারো ট্রায়োনিক্স গ্যাঞ্জেটিকাস। আবার যদি তোমরা সাপের বিজ্ঞানসম্মত নাম মনে রাখতে পারো, কেউটে সাপ যেটাকে বলা হয় নাজা কৌটিয়া, নাজা কৌটিয়া। এমন যে কোনো এই যে 4টে প্রাণীর নাম বললাম, কুমির হতে পারে, তোমার গিরগিটি হতে পারে, কচ্ছপ হতে পারে, অথবা টিকটিকি হতে পারে, আবার কেউটে সাপ হতে পারে, নাজা কৌটিয়া বা কেউটিয়া। এদের যে কোনো 4টে থেকে 2টোর সায়েন্টিফিক নাম কিন্তু মনে রাখতে হবে। এই যে সরীসৃপ জাতীয় যে প্রাণীগুলোর কথা বললাম, এই সরীসৃপের গায়ে আঁশ থাকে, মাছের গায়েও আঁশ থাকে। আমি অনেক সময় দেখেছি একটা প্রশ্ন দেয়, মানে সরীসৃপ এবং মাছের স্কেল বা আঁশের মধ্যে পার্থক্য। মাছ এবং সরীসৃপ এর, মাছ এবং সরীসৃপ এদের আঁশের পার্থক্য, আঁশ দিয়ে স্কেল বা আঁশ দিয়ে এদের পার্থক্য আসতে পারে। অনেক সময় এটা আমি দেখেছি, আগেকার সিলেবাসে দেখতাম আঁশ দিয়ে মাছ এবং সরীসৃপের পার্থক্য। মাছের ক্ষেত্রে যে আঁশগুলো থাকবে এটা ডার্মিস থেকে তৈরি হয়, কিন্তু এদের ক্ষেত্রে এপিডার্মাল স্কেল বা এপিডার্মিস থেকে তৈরি হয়। মাছের যে আঁশ থাকে তার উপরে মিউকাস বা শ্লেষ্মার স্তর থাকে। সরীসৃপের ক্ষেত্রে কিন্তু আঁশের উপর আঁশ শুষ্ক ড্রাই হয়, এখানে কিন্তু শ্লেষ্মা বা মিউকাস থাকে না। মাছ জাতীয় পিসেস যাদেরকে আমরা বলছি, পিসেস বিশেষ করে কন্ড্রিকথিস এবং অস্টিকথিস,
এদের আঁশগুলো কিন্তু খসে পড়ে না, এরা আঁশ বদলায় না। একদিকে পুরনো আঁশগুলো রেচন কার্য সম্পন্ন করার জন্য বর্জিত হলে এদের হয় না, কিন্তু সরীসৃপের ক্ষেত্রে আঁশ বদলাতে পারে। এর আঁশকে কুটস বলা হয় স্কুটস। আচ্ছা, তারপরে এদের যে মাছের যে আঁশগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ভাগ রয়েছে, প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড, টিনয়েড, এমন টাইপের আঁশ কিন্তু হতে পারে। এদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এরকম কোনো টাইপ নেই, এদেরকে আঁশগুলোকে স্কুটস বলা হয়, স্কুটস। তা এই যে মাছ এবং সরীসৃপের আঁশের বা স্কেলের পার্থক্যগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। এরপরে চলে যাই এই যে উভচর এবং সরীসৃপ বললাম পার্থক্য, উভচর এবং সরীসৃপের পার্থক্য, উভচর এবং সরীসৃপের পার্থক্য। অ্যামফিবিয়া বা উভচর আর একদিকে সরীসৃপ, উভচর এবং সরীসৃপের পার্থক্য মনে রাখতে হবে আমাদের। তোমরা যদি এদের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারো তাহলে কিন্তু হামেশাই পার্থক্য আইডেন্টিফাই করতে পারবে। উভচর, দেহত্বক দিয়ে একটা পয়েন্টস মাথায় রাখো, দেহত্বক, ভিজে নগ্ন স্যাঁতসেঁতে গ্রন্থিময়। এদের দেহত্বক শুষ্ক, বৈস্তকীয় আঁশে ঢাকা। পা দিয়ে একটা মনে রাখতে পারো, পা বা পদ। এদের অগ্রপদে 4টে, পশ্চাৎ পদে 5টা নখবিহীন আঙুল থাকে এবং পশ্চাৎ পদ দুটো বেশ বড়, মাংসল এবং লিপ্ত পদে রূপান্তরিত হয়েছে। সরীসৃপ জাতীয় প্রাণীদের, রেপ্টিলিয়াদের অগ্র এবং পশ্চাৎ পদে 5টা করে নখযুক্ত আঙুল থাকবে। কতিপয় ক্ষেত্রে পশ্চাৎ পদের আঙুলগুলো পরস্পর চামড়া দিয়ে যুক্ত হয়ে গিয়ে লিপ্ত পদ তৈরি করেছে, যেমন কচ্ছপ। এটা মনে রাখতে পারো। হৃৎপিণ্ড দিয়ে একটা পয়েন্টস মনে রাখতে পারো, হৃৎপিণ্ড। উভচরের হৃৎপিণ্ডে 3টে প্রকোষ্ঠ থাকবে, 2টো অলিন্দ থাকবে, একটা নিলয় থাকবে। এদের হৃৎপিণ্ডে 2টো অলিন্দ, একটি নিলয় থাকবে। নিলয়টা অর্ধবিভক্ত হবে, উভচরের হৃৎপিণ্ড কিন্তু 3 প্রকোষ্ঠ, নিলয়টার মধ্যে কোনো পার্টিশন ওয়াল নেই। সরীসৃপের হৃৎপিণ্ডে কিন্তু নিলয়ের মধ্যে পার্টিশন ওয়াল থাকবে। এছাড়াও অবসারণী দিয়ে একটা পয়েন্ট মনে রাখতে পারো, অবসারণী আমি একটু পড়িয়েছি। এদের অবসারণী ছিদ্র, অর্থাৎ উভয় অ্যামফিবিয়াদের অবসারণী ছিদ্র দেহের পশ্চাৎভাগে লম্বালম্বী ভাবে বা অনুদৈর্ঘ্য ভাবে অবস্থান করবে, লম্বালম্বী বা অনুদৈর্ঘ্য ভাবে অবস্থান করবে, লম্বালম্বী বা অনুদৈর্ঘ্য ভাবে অবস্থান করবে, লম্বালম্বী বা অনুদৈর্ঘ্য ভাবে অবস্থান করবে। আমরা যদি ভেবে দেখি এই অনুদৈর্ঘ্য লম্বালম্বী ভাবে অবস্থান করবে, কিন্তু সরীসৃপ জাতীয় প্রাণীদের ক্ষেত্রে অবসারণী ছিদ্রদের পশ্চাৎ ভাগে আড়াআড়ি ভাবে অবস্থান করবে, হরাইজন্টালি বা আড়াআড়ি ভাবে অবস্থান করবে। এছাড়াও আরো অনেক পার্থক্য আছে, তার মধ্যে খুব একটা উল্লেখযোগ্য পার্থক্য বলা যেতে পারে যে হৃৎপিণ্ডের প্রকৃতি। এদের মিশ্র হৃৎপিণ্ড, আর সরীসৃপের ক্ষেত্রে হৃৎপিণ্ডের মধ্যে নিলয়ে 2টো রক্তের মিশ্রণ ঘটে না, কিন্তু মিশ্রণ ঘটার প্রবণতা দেখা গেছে। এই তারপরে তোমার হচ্ছে শ্বাসঙ্গ দিয়ে হতে পারে। উভচর প্রাণীদের এদের শ্বাসঙ্গ দিয়েও একটা পয়েন্ট হতে পারে, শ্বাসঙ্গ দিয়ে একটা পয়েন্ট হতে পারে। উভচরদের শ্বাসঙ্গ ফুলকা হতে পারে, আবার ফুসফুস হতে পারে, আবার দেহত্বকও হতে পারে সময় বিশেষে। যেমন ব্যাঙাচি অবস্থায় বা ট্যাডপোল লার্ভা দশাতে ফুলকা, পূর্ণাঙ্গ অবস্থাতে ফুসফুস, শীত ঘুম বা হাইবারনেশনের সময় দেহত্বক। কিন্তু সরীসৃপদের কিন্তু প্রধান শ্বাসঙ্গ হলো ফুসফুস, সব সময় ফুসফুস হবে। তা এই যে অ্যামফিবিয়া এবং রেপ্টিলিয়া নিয়ে আমি আজকে আলোচনা করলাম। এই অ্যামফিবিয়া এবং রেপ্টিলিয়াতে
যে অংশগুলো আমি আলোচনা করলাম এটা একটু পড়বে। আরেকটা পার্থক্য কিন্তু আমি আগেকার সিলেবাসে আসতে দেখতাম, চারাপোনা এবং ব্যাঙাচির মধ্যে পার্থক্য, চারাপোনা এবং ব্যাঙাচির মধ্যে পার্থক্য তোমরা নিজেরাই করতে পারবে। চারাপোনা মানে তো মাছ, মাছ এবং ব্যাঙাচির মধ্যে পার্থক্য। প্রাথমিক অবস্থায় যে চারা মাছগুলো থাকে তার সঙ্গে ব্যাঙাচি, দেখো মাছের কিন্তু ফুলকা থাকবে, সেটা অন্ত ফুলকা। ব্যাঙাচির প্রাথমিক অবস্থায় যে ফুলকা থাকবে ওই ফুলকা। মাছের আঁশ থাকবে, হ্যাঁ, মাছের যে চারাপোনা তার গায়ে আঁশ থাকবে চারাপোনার ক্ষেত্রে, আর এদিকে ব্যাঙাচির মধ্যে পার্থক্য বা ট্যাডপোলের মধ্যে পার্থক্য, আঁশ থাকবে। হ্যাঁ, সেটা রুই হোক, কাতলা হোক, মৃগেল হোক, কালবোস হোক, বাটা হোক, এই যে মাছগুলো এদের কিন্তু আঁশ থাকবে, কিন্তু ব্যাঙাচির গায়ে কিন্তু আঁশ থাকবে না। এছাড়াও কিন্তু কানকো, মাছের কানকো থাকবে, যদি তরুণাস্ত্রযুক্ত মাছ। আমি এখানে বলেছি চারাপোনা, চারাপোনা শব্দটা কিন্তু আমি এখানে ইউজ করেছি। এদের কানকো থাকবে, এদের কানকো, উভচর্যের মধ্যে যে ব্যাঙাচি বা ট্যাডপোল এদের কোনো রকমের কানকো থাকবে না। যুগ্ম পাখনা, চারাপোনাতে কিন্তু যুগ্ম পাখনা থাকবে। তোমরা যদি রুই, কাতলা, মৃগেল, কালবোস, বাটা এই নিয়ে যদি দেখো দেখবে জোর এবং বিজোর পাখনা রয়েছে। কিন্তু ব্যাঙাচির কিন্তু জোর পাখনা থাকে না, লেজ থাকে। লেজে নৌকার হালের মধ্যে দিক পরিবর্তন করে, তাই দিয়ে এরা সাঁতার কেটে ঘুরে বেড়ায়। চোষক বা সাকার, চোষক বা সাকার, এই মুখছিদ্রে চোষক বা কোনো সাকার থাকে না মাছের ক্ষেত্রে নরমালি। কিন্তু ব্যাঙাচির ক্ষেত্রে চোষক বা সাকার থাকে, জলের মধ্যে কোনো বস্তুর সঙ্গে এরা নিজেদেরকে আটকে রেখে দেয়। এই চারাপোনার সঙ্গে ব্যাঙাচির কিন্তু পার্থক্য করতে, ডিফারেন্সেস বিটুইন ফিঙ্গারলিং অ্যান্ড ট্যাডপোল। ফিঙ্গারলিং মানে চারাপোনা এবং ট্যাডপোল মানে ব্যাঙাচি, এদের পার্থক্য একটু করে রাখতে হবে। যারা একটু কম্পিটিটিভ পরীক্ষার দিকে যাবে তাদের কিন্তু এটা দরকার আছে। তাহলে অ্যাম্ফিবিয়া এবং রেপটিলিয়া সংক্রান্ত ব্যাপারগুলো আমি তোমাদেরকে পড়ালাম। নেক্সট দিন পক্ষী অর্থাৎ আভিস অ্যান্ড ম্যামেলিয়া, এই দুটো ক্লাস এখনো বাকি রয়েছে। এই শ্রেণী দুটো নিয়ে আলোচনা করব বলে আশা রেখে আজ এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।